আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফাটা আপনি দেখেন, তাহলে সেখানে ১৬ নম্বর দফায় স্পষ্ট বলা আছে যে আন্তর্জাতিক আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে এবং আমাদের বিদেশি বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্বটা মর্যাদা ভিত্তিক যে একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। যে বন্ধু প্রতিম দেশ হিসাবে, আমাদের প্রতিবেশী দেশ হিসাবে, যেখানে একদম খুবই সমান স্টেজ থেকে তারপরে সম্পর্কটা নির্ধারিত হবে। এক্ষেত্রে কোনো অন্য পতিত সরকারের যে প্রভুভিত্তিক যে অবস্থান ছিল, সেই জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের কেউ যদি সেটা চেষ্টাও করে, তাহলে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেক্ষেত্রে তাদের স্ট্যান্ড নেবে। আর আপনি যদি অন্য কিছু করেন, সেই অন্য কিছুর বিপরীতে যে আপনি আমাদের চোখে যে ধুলা দিতে পারবেন বাংলাদেশের 18 কোটি বিবেকবান জাগ্রত মানুষের, সেটা সম্ভব নয়। এবং ইন্ডিয়া যদি সেই পথে হাঁটে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়া ভুল পথে হাঁটবে। জামায়াত ইসলামী বাংলাদেশের অবস্থান ব্যারিস্টার আবু বক্কর মোল্লা ভাই ভালোভাবে তার জায়গা থেকে তিনি বলেছেন, এবং স্বাভাবিকভাবে সেই অবস্থান সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, বাট আমি মোল্লা ভাইয়ের সাথে একটু বিষয় অ্যাড করতে পারি। সেটা হলো পারসেপশন। বর্তমান এই সময়ে সাধারণ মানুষের একটা মাইন্ডসেট আছে, সাধারণ মানুষের একটা প্রত্যাশা আছে, এবং স্পেশালি জামায়াত ইসলাম বা বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দল নিয়ে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রেই ওই একটু অসময়ের এই মনে হয় জামাতে আমির, আমার কাছে মনে হয়েছে, দিস ইজ মাই পারসেপশন, যে জামাতে আমিরের এই বক্তব্যটা আসলে মনে হয় হচ্ছে যে একটু অসময়ের হওয়ার কারণে হয়তোবা আজকের আমাদের এই আলোচনায় আপনি এই বিষয়বস্তুটাকে এভাবে হয়তোবা এনেছেন। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে একভাবে। আমি আপনাকে একটু এসিস্ট করি। মূলত এই কথাটি বলা হচ্ছে যে মানে বাংলাদেশে ইন্ডিয়ান সাংবাদিকদের যে একটা কমিটি ছিল, তারা জামাতের আমিরের সাথে দেখা করতে গিয়েছিল। অর্থাৎ বাংলাদেশে কর্মরত ইন্ডিয়ান ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক কমিটি, তারা যখন দেখা করতে গিয়েছে, স্বাভাবিকভাবে তারা যেহেতু ভারতীয় পত্রিকার সাংবাদিক, তারা একটি মেসেজ তো তাদের দেশ জাতির জন্য নিতে চায়। সেই প্রেক্ষাপটে তখন তাদেরকে উনি একটা মেসেজ দিতে চাচ্ছে না, মানে আই গট ইট মোল্লা ভাই। সো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে মানে মোল্লা ভাই আরো ক্লারিফাই করেছে, কিন্তু স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের মানুষের পারসেপশনটাই এই জন্য হয়তো একটু আহত হয়েছে, এবং এটা একটু মানুষের ভিতরে সংশয়ের হয়তো বা কাজ করেছে। কারণ কথা হলো, ঘর পোড়া গরু আকাশে সিঁদুর দেখলে ভয় পায়, চুন খেয়ে কি বলে, দই খেয়ে মুখ পুড়লে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় পায়। এইখানে আসলে আশঙ্কা দেখেছে আসলে জামায়াত ইসলামী বাংলাদেশ কোন দিকে টান নিচ্ছে, হয়তোবা সেই কারণেই আলোচনার বিষয়বস্তু এটা হয়েছে। এটা মোল্লা ভাই বলবেন। এবং জামায়াত ইসলামী বাংলাদেশ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেটা রাজনৈতিক খেসারাত বা রাজনৈতিক বিষয়টা তারাই সেটাকে অ্যাডভান্টেজ হলেও তারা ভোগ করবে, আর কোনো ডিসঅ্যাডভান্টেজ হলে সেটাও তারাই আসলে সাফার করবে। হাওয়ার আমার কথা হলো স্পষ্ট, আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফাটা আপনি দেখেন, তাহলে সেখানে ১৬ নম্বর দফায় স্পষ্ট বলা আছে যে আন্তর্জাতিক আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে এবং আমাদের বিদেশি বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্বটা মর্যাদা ভিত্তিক যে একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ১৯ দফার অনেক ক্ষেত্রে এক্সটেন্ড হয়েছে, কিন্তু মূল যে ১৯ দফা, তা থেকে কিন্তু বিএনপি বেরিয়ে আসে না, এবং বিএনপি ওটাকে ধারণ করে এবং ওই জায়গায় অবস্থান করছে। দিস ইজ দ্য কোর, বলা যায়। মানে যদি দফা ভিত্তিক আমরা আলোচনা করি, দ্যাট ইজ দ্য রেড বুক টাইপ। সো সেক্ষেত্রে আমাদের অবস্থান ক্লিয়ার। আমি যতটুকু জানি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের সাথে আমাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। বাংলাদেশের মানুষ তাদের সাথে যেই চিন্তায় সম্পর্ক নির্ধারণ করবে, বিএনপি বাংলাদেশের মানুষের সেই সেন্টিমেন্টকে ধারণ করে
ইন্ডিয়ার সাথে সেই ধরনের সম্পর্ক তারা মেনটেন করবে, তবে অবশ্যই সেটা সমতার ভিত্তিতে এবং একজন বন্ধু প্রতিম দেশ হিসাবে, আমাদের প্রতিবেশী দেশ হিসাবে, যেখানে একদম খুবই সমান স্টেজ থেকে তারপরে সম্পর্কটা নির্ধারিত হবে। এক্ষেত্রে কোনো অন্য পতিত সরকারের যে প্রভুভিত্তিক যে অবস্থান ছিল সেই জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশের কেউ যদি সেটা চেষ্টাও করে তাহলে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেক্ষেত্রে তাদের স্ট্যান্ড নেবে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো, ইন্ডিয়াকে তার সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে সে পতিত সরকারের সেই পতিত রীতিনীতি নিয়ে তারা কি বেঁচে থাকবে না। যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যে 2024 বাংলাদেশের মানুষের যে নতুন স্বাধীনতা বা সার্বভৌমত্বের যে অর্জন হয়েছে, সেই যে মাইন্ডসেট বাংলাদেশের মানুষের এখন তারা ধারণ করছে, সেই বাংলাদেশের মানুষের চেতনার সাথে ইন্ডিয়ার সম্পর্ক রাখবে কিনা। যদি না রাখে, ইন্ডিয়াকেও সেক্ষেত্রে ইন্ডিয়ার যে কনসিকুয়েন্স সেগুলো তারাও আসলে ভোগ করবে। ইন্ডিয়া তো বলছে সম্পর্ক রাখবে, কিন্তু ইন্ডিয়া কি সম্পর্ক রাখতে পারবে? বা সেখানে যদি কৌশলী ভূমিকা, যেহেতু পানি নিয়ে আমরা একটা কাণ্ড দেখলাম, সেরকম যদি আরো অনেক কৌশল ব্যবহার করে, সেখানে কি? আমি আপনাকে বলি হাসিনা আক্তার, এই বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো, বা বিশ্বের দুনিয়ার কোনো মানুষই আগের মতো নাই। আপনি কি করছেন সেটাই কিন্তু প্রতিনিয়ত দেখা হচ্ছে। আপনি মুখে বলছেন, আর আপনি যদি অন্য কিছু করেন, সেই অন্য কিছুর বিপরীতে যে আপনি আমাদের চোখে যে ধুলা দিতে পারবেন বাংলাদেশের 18 কোটি বিবেকবান জাগ্রত মানুষের, সেটা সম্ভব নয়। এবং ইন্ডিয়া যদি সেই পথে হাঁটে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়া ভুল পথে হাঁটবে। কথা স্পষ্ট। এখানে এই বর্তমান সময়ে কোনো টেকনিক্যাল কথা নেই। বর্তমান সময়ে কথা হলো, আপনি ততটুকু ছাড় পাবেন যতটুকু আমার স্বার্থের বিষয়ে আপনি আমাকে মর্যাদার দৃষ্টি থেকে দেখে এগুলোকে সমুন্নত রাখবেন। আপনি ততটুকুই স্বার্থ পাবেন যতটুকু আমাকে দিবেন। আপনি দিবেন না, তাহলে আপনার ব্যাপারেও সিদ্ধান্ত অন্যরকম হবে। আর এখন শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো, কোনো ব্যক্তি বা কোনো দলের হাতে আর ইন্ডিয়ার সাথে সম্পর্কটা নেই। সম্পর্কটা এখন 18 কোটি মানুষের কাছে চলে গেছে। 18 কোটি মানুষ প্রতিনিয়ত সম্পর্ক নির্ধারণ করবে, কোন সম্পর্ক কিভাবে চলবে। কারণ এখন অনেক ট্রান্সপারেন্ট হচ্ছে সবকিছু। এখন আপনি গ্রামের বাড়িতে থেকেও আপনার টক শো দেখতে পাচ্ছে মানুষজন। অতএব হয়তোবা ওখানে মানে ইন্টারনেট আছে কিনা সেটা নয়, কিন্তু তারা ওই জিবি কিনে তারপরে কিন্তু তারা আপনার টক শো দেখছে। তো এখন ফাঁকিবাজি করার সুযোগটা বোধ হয় আর নেই। আপনার নিশ্চয় মনে আছে যে 2 দিন আগে আমরা একটি রিপোর্টও এসেছে যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর কথা হয়েছে, কিন্তু কেউ বলছে যে বাংলাদেশ বিষয়ে কথা হয়নি, আবার অনেকে বলছে যে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে, এবং সেটা প্রকাশ করেছে ভারত থেকে, যদিও আমেরিকা থেকে সেটা প্রকাশ করা হয়নি যে কথোপকথনের বিষয়টি। তো সেইখানে আপনার কি মনে হয় যে এখানে হাসিনার ব্যাপারে কোনো কথা হতে পারে কিনা? এরকম অনেকে অনুমান করছে যে কথা হয়েছে। আমি আপনার কাছে বলি, কিছু কিছু সময় অতিরঞ্জিত অনেক বিষয় আসে। কারণ কথা হলো, ভারতের নিজস্ব সমস্যা আর কোনো কিন্তু এখন শেষ নেই। অতএব আপনার জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর যে কথা হবে, সেক্ষেত্রে হাসিনার স্বার্থ নিয়ে কি কথা বলতে পারবে যে তুমি হাসিনারে নিয়ে যাও? নিশ্চয়ই এই কথা বলার সুযোগটা নাই। অতএব এগুলো আমার কাছে মনে হয় অতিরঞ্জিত। আমেরিকা তার যে অবস্থান, সেই অবস্থানে তো হাসিনার কথা নিয়ে আসে নাই। অতএব এগুলো যারা নিয়ে আসছে, আমার কাছে মনে হয় না এটা আসলে কি বলে সঠিকভাবে আসলে নিয়ে আসা হয়েছে। কারণ এর বাইরেও ইন্ডিয়ার অনেক ইস্যু আছে। শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমার মনে হয় না সেই পরিমাণ গুরুত্বপূর্ণ যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর কথা বলতে হবে। এটা হলো আমার মনে হয়েছে। না, আমরা যেটা বলি যে নির্বাচনের আগে তো এরকম কথা হয়েছিল, মানে ভারতের সাথে বাংলাদেশের বিষয়ে ভারতের সাথে জো বাইডেনের সাথে তো কথা হয়েছিল, এবং সেখানে এটাও আমরা তো জেনেছি যে বাংলাদেশের প্রতি কঠোর না হওয়ার জন্য ভারত অনুরোধ করেছিল, এবং সেটা শুনেছিল আমেরিকা। তো
আপনার যখন একটা ক্রাইসিস হয়, যখন মানবতার পরিস্থিতি আসে, তখন বিশ্ব নেতারা এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। এ ব্যাপারে তারা এখন বাংলাদেশে যে মানবিক বিপর্যয়, সেটা কিন্তু হাসিনা নিয়ে সেটা ইতিমধ্যেই অতিক্রম করেছে। এখন বিপর্যয় হলো শুধু হাসিনার উপরে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের উপরে হাসিনা ট্রায়াল ফেস করতে পারবে কি পারবে না, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে বিচারের সম্মুখীন করা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় না শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে ওইভাবে এই পর্যায়ে আলোচনা হতে পারে। এটা হতে পারে আপনার যে দুই দেশের যে লোয়ার লেভেলে, একদম মানে কি বলে ডেস্ক লেভেলে তারা হয়তো বা কথা কথন বলতে পারে, কিন্তু ওই হাইয়েস্ট জায়গা থেকে কথা বলার গুরুত্ব আমার কাছে মনে হয় না।